আজকে তাহলে 2017টা সলভ করব, ঠিক আছে? তো প্রথমেই পিএল অ্যাপ্রোর অঙ্ক দিয়েছে, এক নম্বরটা কি বলেছে? রবি এন্ড শশী আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:1। রবি আর শশী দুজন মিলে বিজনেস স্টার্ট করেছে, তাদের রেশিও ছিল 3:1। নেট প্রফিট বলে দিয়েছে কত? 3 লাখ টাকা। কত নেট প্রফিট? 3 লাখ টাকা দিয়েছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। দেখ, এক নম্বর পয়েন্ট কি বলেছে? বছরের শুরুতে রবি আর শশীর ক্যাপিটাল অ্যাকাউন্টে কত ছিল বলে দিয়েছে, আর কারেন্ট অ্যাকাউন্টে কত ছিল বলে দিয়েছে। কারেন্ট অ্যাকাউন্ট কখন লাগে? দেখ, একটা কোম্পানি যে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করছে, তো দু ধরনের ক্যাপিটাল অ্যাকাউন্ট মেইনটেইন করে, একটা ফিক্সড ক্যাপিটাল আর একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেইনটেইন করে। যদি কোম্পানি ফিক্সড ক্যাপিটাল মেইনটেইন করে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট থাকবেই, আর যদি কোম্পানি শুধু ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেইনটেইন করে তাহলে সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট থাকার দরকার নেই, ঠিক আছে? ফ্লাকচুয়েটিং থাকলে কারেন্ট অ্যাকাউন্ট থাকার দরকার নেই। বুঝতে পারলি? এখন বুঝতে পারলি এখানে কেন কারেন্ট অ্যাকাউন্ট দিয়েছে, ঠিক আছে? তো এখানে কারেন্ট অ্যাকাউন্ট কেন দিয়েছে বুঝতে পারলি? কোম্পানি যদি ফিক্সড ক্যাপিটাল মেইনটেইন করে তাহলে ক্যাপিটাল কারেন্ট দুটোই দেবে, আর কোম্পানি যদি ফ্লাকচুয়েটিং মেইনটেইন করে তাহলে শুধু ক্যাপিটাল থাকে। তাহলে বোঝা গেল তো কি বললাম? তো এই বলে দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে 5%, ইন্টারেস্ট অন ড্রয়িং বলে 10% পার অ্যানাম। ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার রবি তুলেছে 40,000 টাকা, শশী তুলেছে 30,000 টাকা। কিন্তু টাকাটা যে কবে তুলেছে না কিছু বলেনি। আমি বলেছিলাম যদি কোশ্চেনে কিছু বলে না দেয় কবে টাকা তুলে, তাহলে ধরে নেবো বছরের মাঝখানে তুলেছে বা মাসের মাঝখানে তুলেছে। আমরা সবসময় ধরে নেবো টাকা কবে তুলেছে বলে না দিলে মাঝখানে তুলেছে, এটা ধরে নেবো, ঠিক আছে? তো রবি এন্টাইটেড টু আ কমিশন 5% অন নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ আইটেম। আমি বলেছিলাম কোশ্চেনে যে নেট প্রফিটটা বলে দিয়েছে, ঠিক আছে, সেটা কি দিয়েছে? আফটার চার্জিং করছি কিছু বলেনি, মানে বিফোর চার্জিং দিয়েছে। অঙ্ক আরম্ভ করছি। এক নম্বর অঙ্ক, ইন দ্য বুকস অফ রবি এন্ড শশী প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2016 ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তো কোশ্চেন পড়ে দেখতে হবে কোশ্চেন নেট প্রফিট কত টাকা দিয়েছে, বল? 3 লাখ টাকা দিয়েছে। নেট প্রফিট ক্রেডিট দিকে লিখবো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট, ঠিক আছে? এটা বিফোর কনসিডারেশন 3 লাখ টাকা হয়ে গেল। এবারে একটা করে করব, দেখ অ্যাডজাস্টমেন্ট। ইন্টারেস্ট ক্যাপিটাল কত? 5%। ইন্টারেস্ট ক্যাপিটাল কত? 5%। ইন্টারেস্ট ক্যাপিটাল কোন দিকে হয়? ডেবিট দিকে হয়। টু ইন্টারেস্ট ক্যাপিটাল কত? রবির ক্যাপিটাল ছিল 1,60,000, তার 5% 8,000। শশীর ক্যাপিটাল ছিল 1,20,000, তার 5% 6,000। দুটো যোগ করে 14,000। যদি কোশ্চেনে ইন্টারেস্ট অন কারেন্ট অ্যাকাউন্ট বলতে, এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে। যদি বলতে ইন্টারেস্ট অন কারেন্ট, তাহলে কারেন্ট অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল তার উপর পার্সেন্টেজ চাপাতাম, ঠিক আছে? তো এখানে কেন ক্যাপিটালের উপর করলাম বুঝছিস তো? ক্যাপিটালের উপর বলেছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে নাকি ইন্টারেস্ট অন কারেন্ট অ্যাকাউন্ট বলেছে? কি বলেছে? ক্যাপিটাল বলেছে। তাই ক্যাপিটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল করলাম। যদি কোশ্চেন ইন্টারেস্ট অন কারেন্ট বলতো তাহলে কারেন্ট অ্যাকাউন্টের উপর পার্সেন্টেজ চাপাতাম, ঠিক আছে? তো বোঝা গেল 8 6 যোগ করে 14। পার্টনার্স কমিশন, দেখ কোশ্চেনে কমিশন কি বলেছিল? 5% কমিশন দেবে। কাকে? রবিকে কমিশন দেবে। কাকে কমিশন দেবে? রবিকে কমিশন দেবে, ঠিক আছে? কত? নেট প্রফিটের উপর। নেট প্রফিট কত? 3 লাখ। 3 লাখের 5% কত হয়? 15,000 টাকা। শেষ। ও ইন্টারেস্ট অন ড্রয়িংস। ড্রয়িংস রবি কত ড্র করেছে? 40,000 টাকা, শশী ড্র করেছে 30,000 টাকা। ইন্টারেস্ট অন ড্রয়িংস থেকে এই দিকে আসে, এটা জানি, ঠিক আছে? তো কত পার্সেন্ট ড্রয়িংস? কত পার্সেন্ট হয় ড্রয়িংস? 10%। 40,000 10%, এটা 30,000 10%। 6/12 কেন হয়েছে? আমি বললাম কোশ্চেন যদি বলেই না বললে কি করতে হয়? ধরে নিতে হয় বছরের মাঝখানে তুলেছে। তাই 6/12 না 6/12। তো 40,000 10%, 4,000 হাফ 2,000, 30,000 10%, 3,000 হাফ 1,500। টোটাল কত হলো? 3,500 টাকা বাইরে বসে গেল। 3 লাখ আর 3,500 যোগ করে কত হলো? 3,03,500। সেই টাকাটা এখানে গেল 3,03,500। তার থেকে 14,000 বাদ দেবো আর 15,000 বাদ দেবো। বাদ দিয়ে কত হচ্ছে? 2,74,500। এই টাকাটা দুজনের মধ্যে ভাগ করে দেবো। রবি আর শশীর মধ্যে রেশিও ছিল কোশ্চেনে 3:1। তাহলে 2,74,500 3 এর 4 এত হলো, 2,74,500 1 এর 4 এত হলো। এটাকে বলে ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার ফর ক্যাপিটাল। এরকম একটা অঙ্ক তুই পিএল এর অঙ্ক পরীক্ষায় পেয়ে যাবি। তা টুকে নম্বর। নেক্সট অঙ্ক দেখ, 2 নম্বর অঙ্কটা কি বলেছে? গেটওয়েল লিমিটেড পারচেজ আ মেশিন ফর ₹1,10,000 ফ্রম ইমপেক্স লিমিটেড, ঠিক আছে? তো গেটওয়েল লিমিটেড কি করেছে? গেটওয়েল লিমিটেড একটা মেশিন কিনেছে কার থেকে? ইমপেক্স লিমিটেড থেকে। তার মানে আমাকে গেটওয়েল এর বইতে জার্নাল করতে হবে। এটা হচ্ছে ওই জার্নাল। এখানে কোন জার্নাল বলতে ইস্যু অফ শেয়ার চ্যাপ্টারে শেয়ার কিনবো, মানে সরি কোনো পার্টিকুলার একটা অ্যাসেট কিনবো, ক্যাশ টাকা পেমেন্ট করতে হবে না, শেয়ারের মারফতই পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে আমরা কি করেছিলাম? অ্যাসেট পারচেজ আদার দ্যান ক্যাশ, ঠিক আছে? মানে শেয়ার ইস্যু করলে অ্যাসেটটা পেয়ে যাবে।
তো এখানে বলেছে দেখ প্রথমে লিখেছি ইন দা বুকস অফ গেটওয়ে লিমিটেড জার্নাল ডেট পার্টিকুলার লেজার ভ্যালু রুপিস রুপিস ডেবিট ক্রেডিট। তো প্রথমে কি লিখেছি মেশিন কিনেছি, মেশিন কিনলে মেশিন আসছে, মেশিন ডেবিট। টু কার থেকে ইমপ্যাক্স লিমিটেড থেকে, কার থেকে কিনেছি ইমপ্যাক্স লিমিটেড থেকে কিনেছি, ইমপ্যাক্স লিমিটেড থেকে আমরা মেশিনটা কিনে নিচ্ছি। তাই লিখবো এখানে মেশিনের অ্যাকাউন্ট ডেবিট টু ইমপ্যাক্স লিমিটেড, ঠিক আছে। এবার বলেছে আরে ভাই ইমপ্যাক্স থেকে তো মেশিন কিনলাম, এবার তোকে পেমেন্ট করতে হবে। ওকে কি পেমেন্ট করবো? ওকে বলছি ভাই শেয়ার দেবো, তোমাকে শেয়ার দেবো, কোনো টাকা পয়সা দেবো না, ক্যাশ চেক কিছু দেবো না, শেয়ার দেবো, ঠিক আছে। কিভাবে দেবো শেয়ার? 10% প্রিমিয়ামে দেবো। দেখ আমি নিচে ওয়ার্কিংস করেছি, একটা শেয়ারের ফেস ভ্যালু তো 10 টাকা করে, আমার কোম্পানি একটা শেয়ার দাম 10 টাকা করে চলছে, কিন্তু সেই শেয়ার যখন মার্কেটে ইস্যু করি 10% প্রিমিয়াম, 10 টাকা শেয়ার 10% প্রিমিয়াম ইস্যু করলে কত? 11 টাকা, ঠিক আছে, কত? 11 টাকা। নাম্বার অফ শেয়ার কত বলো? ও আমার কাছে ইমপ্যাক্স পায় 1,10,000 টাকা পায়, দেখ কত টাকা পায় আমাদের? 1,10,000 টাকা পায়, তাই না? আর একটা শেয়ারের দাম কত বলে যখন কোম্পানি 11 টাকা, ডিভাইড বাই 11 করে দেবো, 11 করে দেবো। 1,10,000 কে 11 ভাগ করলে কত? 10,000 টাকা শেয়ার, ওকে আমি 10,000 টাকা শেয়ার দেবো। তাহলে দেখ কি করেছি জার্নালটা, ইমপ্যাক্স কে পেমেন্ট করব মানে ইমপ্যাক্স অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে 1,10,000, টু শেয়ার দেবো, এই টু শেয়ার ক্যাপিটাল কতগুলো শেয়ার? 10,000 টাকা শেয়ার 10 টাকা করে মানে 1,00,000 টাকা, ঠিক আছে। এই 1,00,000 টাকা, 1,10,000 এর মধ্যে 1,00,000 টাকা তো শেয়ার আর বাকি 10,000 টাকা প্রিমিয়াম, টু সিকিউরিটি প্রিমিয়াম 10,000 টাকা। ন্যারেশন কি বিং পেমেন্ট মেড ফর পারচেজ অফ মেশিনারি, ঠিক আছে, থ্রু ইস্যু অফ 10,000 ইকুইটি শেয়ার এট প্রিমিয়াম 10%, বাস। তো কেন এটা দুটো নম্বরটা শেষ হয়ে গেল। দেখ এরপর আমরা চারের দাগের অঙ্কটা করাবো, ঠিক আছে। এখানে অ্যাডমিশনের একটা অঙ্ক দিয়েছিল, ঠিক আছে, তোদের পরীক্ষাও দেবে চারের দাগে অ্যাডমিশনের অঙ্কই দেবে, সেটা তোর জার্নালও করতে দিতে পারে বা লেজারও করতে দিতে পারে। যদি লেজার করতে দেয় তাহলে তোকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে জার্নাল করতে দিই, কোশ্চেনটা পড়ছি। রেড অ্যান্ড হোয়াইট আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। তারপরে রেড আর হোয়াইট দুজন মিলে বিজনেস স্টার্ট করেছিল, তাহলে রেশিও ছিল 3:2। অন 31st March 2016 their balance sheet was as under, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছিল 31st March 2016, ঠিক আছে। বলছে অন 1st April 2016, ঠিক আছে। আমাকে ব্যালেন্স শিট দিয়েছে 31শে মার্চ, ঠিক, ব্যালেন্স শিটের নিচে একটা ডেট বলেছে কবে? 1st April 2016, মানে ঠিক তার পরের দিন। ব্লু ইজ অ্যাডমিটেড, পরের দিন, যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তার পরের দিন নতুন একজন পার্টনার অ্যাডমিট করে, তার নাম কি? ব্লু, ঠিক আছে। তোকে এখানে 5খানা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলছে তুমি জার্নাল করবে, ঠিক আছে। তো দেখ কি করবো, যখন জার্নাল করতে হবে প্রথমে লিখবো ইন দা বুকস অফ, পার্টনারদের নাম কি লিখেছি? রেড, হোয়াইট আর ব্লু। রেড আর হোয়াইট দুজন ছিল, নতুন একজন পার্টনার আসলো, তার নাম ব্লু। জার্নাল ডেট পার্টিকুলার লেজার ভ্যালু রুপিস রুপিস ডেবিট ক্রেডিট, ঠিক আছে। কিভাবে করতে হয় ভালো করে শিখে নে। জার্নাল করছি না, একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো আর জার্নাল করে লিখবো, ঠিক আছে। একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো, জার্নাল করে লিখবো। দেখ আমি তোদের শিখিয়েছিলাম, যেইটা শিখিয়েছিলাম সেইভাবে বলছি। ফার্নিচার ইজ রিভ্যালুড, তোরা ব্যালেন্স শিটের দিকে তাকিয়ে বল ফার্নিচার কত ছিল? 10,000 টাকা ছিল, ব্যালেন্স শিটে 10,000 টাকা ছিল, অ্যাডজাস্টমেন্ট কত বলছে? ফার্নিচার 8,000 টাকা। আচ্ছা আরেকটা কথা, ডেট লিখতে হবে, ঠিক কোন দিন করব? যেই দিন অ্যাডমিশন হবে অ্যাডমিশনের দিনটা লিখতে হবে। দুজনের ডেটটা কি? 2016 এপ্রিল 1। আচ্ছা আবার বলছি, মেইন কোশ্চেন চলে আসে। ফার্নিচার 8,000 টাকা রিভ্যালু, ব্যালেন্স শিটে ছিল ফার্নিচার 10,000, নতুন পার্টনার যেদিন অ্যাডমিট হচ্ছে সেদিন মার্কেটের ফার্নিচারের দাম কত? 8,000 টাকা। তাহলে ফার্নিচারের ভ্যালু বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। অ্যাসেট কমে গেলে অ্যাসেটের ভ্যালু যদি কমে যায় তাহলে অ্যাসেটটাকে ক্রেডিট করতে দেয়। আমি একটু শিখিয়ে দিচ্ছি, বলেছিলাম আগে অনেকবার বলেছিলাম, কোথায় লিখবো? জাস্ট ছোট্ট করে এখানটা লিখে দিচ্ছি, ছোট্ট করে লিখেছি, দেখ অ্যাসেট, ঠিক আছে। অ্যাসেট যদি বেড়ে যায় মানে প্লাস, অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে তুমি ডেবিট করো, আর অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট করো, ঠিক আছে। কি বলবো বলতে? অ্যাসেট যদি বেড়ে যায় কি করবো? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। এখানে ফার্নিচার অ্যাসেট, ফার্নিচার বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। ফার্নিচার 10 ছিল 8 হলো, ফার্নিচার 2,000 টাকা কমে গেছে, তাহলে ফার্নিচারটাকে কি করবো? ক্রেডিট করবো। দেখ ফার্নিচার কমে, ফার্নিচারকে ক্রেডিট করবো, দেখ ফার্নিচারটা ক্রেডিট করেছে। ডেবিট করবো কাকে? ডেবিট করতে হয় এই যে ফার্নিচার কমে গেল, তো অ্যাসেটের ভ্যালু কমে যায়, আমার কাছে লস, আর লস হলে লস ডেবিট হয়, জানিস তো? লস ডেবিট হয়, প্রফিট ক্রেডিট হয়, তাহলে লসটার নাম কি? রিভ্যালুয়েশন, ঠিক আছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট 2,000, ক্লিয়ার? সেই ন্যারেশন লিখতে হবে, ন্যারেশন তো অবশ্যই লিখতে হবে। তো ন্যারেশনটা কি লিখবি? আমি লিখে নিই, সময় নষ্ট হবে বলে, ঠিক আছে। তাই বলেছি কি ন্যারেশন লিখতে হবে। বিং মানে শুনে নে, এটা মানে ফার্নিচার ভ্যালু কি কমে গেছে, তো
কি লিখতে পারি, বিং ফার্নিচার রিডিউসড, ঠিক আছে, বুঝতে পারি তো? বা এখানে বলতে বলেছে বিং ভ্যালু অফ ফার্নিচার রিডিউসড, বিং ভ্যালু অফ ফার্নিচার রিডিউসড, ঠিক আছে, মানে ফার্নিচারের ভ্যালুটা কমে গেছে, এটা তুই লিখে দিলেই হবে, ঠিক আছে। তুই কি লিখবি, বিং ফার্নিচার রিডিউসড, বিং ফার্নিচার রিডিউসড। নেক্সট পয়েন্ট কি বলেছিল দেখ স্যার, নেক্সট বলেছিল প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে জানিস কি, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এই দেখ প্ল্যান্ট এন্ড মেশিনারি কি অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে গেলে কি করতে ডেবিট করতে হয়, তাহলে এখানে ডেবিট কে করব, প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট করব, তাহলে অ্যাসেটের ভ্যালু বেরিয়ে যাবে, প্রফিট, প্রফিট হলে কি হয় স্যার, প্রফিট তো কেই হবে, প্রফিটের নাম রিভ্যালুয়েশন, জানাটা বুঝতে পারছিস তো? প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, স্যার কত টাকা বেড়েছে, 15% বেড়েছে, 40,000 টাকা ছিল 15% বেড়ে 40,000 15% করলে কত হবে, 6,000 টাকা। আচ্ছা আমি এগুলো দেখিয়ে দিই, নাহলে পরীক্ষায় নাম্বার কাটার জন্য বসে আছে। 10,000 মাইনাস 8,000, এটা 40,000 15%, বুঝতে পারছিস কি করছে, এগুলো দেখিয়ে দেবে, 40,000 15% 6,000। স্যার ন্যারেশন, আরে ন্যারেশন তো একই ইজি, কি লিখবে, বিং প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েটেড, বুঝতে পারলি, বিং প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েটেড, বুঝা গেল তো? কিছু বোঝানোর নেই এখানে। আচ্ছা তাহলে 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার তো? 2 নম্বর পয়েন্ট করছি, syndicators not yet recorded in the books of amounting 2,000 to be recorded immediately, মানে syndicators যত টাকা ছিল তার মধ্যে 2,000 টাকা রেকর্ড করা ছিল না, শুনলি কি বললাম, কেইটাসটা কি অ্যাসেট না লাইবিলিটি, কেইটাসটা হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি, লাইবিলিটি 2,000 টাকা রেকর্ড করা নেই, রেকর্ড করতে হবে। আরে রেকর্ড করলে লাইবিলিটি বাড়বে না কমবে, রেকর্ড করলে লাইবিলিটি বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। লাইবিলিটি ছিল আগে যা ছিল ছিল, আরো 2,000 টাকা রেকর্ড করতে হবে, আর লাইবিলিটি বাড়বে। তো এখানে লিখছি, এখানে লিখছি লাইবিলিটি, লাইবিলিটি যদি বাড়ে তখন ক্রেডিট করতে হয়, কমলে ডেবিট করতে হয়। লাইবিলিটি বাড়লে কি করব, ক্রেডিট করব, লাইবিলিটি ক্রেডিট করব, মানে ক্রেডিটাসটাই ক্রেডিট করব, দেখ এটা ক্রেডিটাসটাই ক্রেডিট করেছে, ঠিক আছে তো? লাইবিলিটি বেড়ে যাবে, ভাব না তুই নিজেই ভাব, তোর লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে তোর কাছে ভালো না খারাপ, খারাপ, মানে লস, লস সবসময় ডেবিট হয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু syndicators 2,000 ক্লিয়ার। ন্যারেশন বিং, এটা কি ছিল, এটা রেকর্ড করা ছিল না, রেকর্ড করতে বলছে, কি লিখি, বিং রেকর্ডেড না, বিং আনরেকর্ডেড ভ্যালু অফ syndicators, আনরেকর্ডেড ভ্যালু অফ syndicators, ঠিক আছে, নাও রেকর্ডেড, বিং আনরেকর্ডেড ভ্যালু অফ syndicators নাও রেকর্ডেড, ঠিক আছে। তাহলে একটা হলো, দুটো হলো, তিনটা হলো, ঠিক আছে, তারপরটা করব, বুঝতে পারছিস, তারপরটা করব, বলবো স্টক ইজ টু বি ইনক্রিজ বাই 6,000, স্টক কি অ্যাসেট, অ্যাসেট 6,000 টাকা বেড়ে গেছে, তো অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হবে, অ্যাসেট কে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, স্টক ডেবিট হয়েছে, ঠিক আছে, অ্যাসেট বাড়ছে মানে আমার লাভ, তাহলে রিভ্যালুয়েশনটা ক্রেডিট হচ্ছে কত টাকা, 6,000 টাকা বলে দিয়েছি, বুঝতে পেরেছিস। নেক্সট ন্যারেশন দ্বারা বলার কিছু নেই, বিং স্টক ইজ টু বি ইনক্রিজ লিখে দিবি, চারের এন্ট্রি দাও, স্টক ডিভ্যালুয়েশন বিং ইনক্রিজ বলছে তো, ইনক্রিজটা লিখ না, রিভ্যালু লিখলে হবে, ইনক্রিজটা বেশি ভালো লাগছে। আচ্ছা 4 নম্বর পয়েন্টটা কি বলে, এমন কিছু বলে নতুন পার্টনারের শেয়ার কর, সেটা বলে তো কোনো কাজ হবে না। 5 নম্বর কি বলছে, ব্লু ইজ টু ব্রিং, দেখ কি বলে ভালো করে শোন, ব্লু মানে কি, নতুন পার্টনার কি নিয়ে এসেছে স্যার, 30,000 টাকা ক্যাপিটাল নিয়েছে, কি নিয়ে এসেছে নতুন পার্টনার, 30,000 টাকা ক্যাপিটাল নিয়েছে। আচ্ছা আর কি বলেছে স্যার, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসেছে 10,000 টাকা, বল, আমি একটা ছোট্ট কোশ্চেন জিজ্ঞাসা করছি, দেখি অ্যানসারটা কত সুন্দর হয়ে যেতে পারে। বিজনেসের নতুন পার্টনার নাম কি, ব্লু, ও কি নিয়ে এসেছে, 30,000 টাকা ক্যাপিটাল আর 10,000 টাকা প্রিমিয়াম, তাহলে বিজনেসে টোটাল কত টাকা নিয়ে এসেছে, 40, বুঝতে পেরেছিস না, 30,000 টাকা ক্যাপিটাল 10,000 টাকা প্রিমিয়াম, তাহলে ঘরে টাকা আসলো কত, 40, তাহলে ঘরে টাকা আসছে মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, দেখ না, তাহলে এই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা, বুঝা গেল, 40,000 এর মধ্যে ওর ক্যাপিটালটা কত, 30 আর 10,000 টাকা প্রিমিয়াম, তাই কি এটা, তো ব্লু ক্যাপিটাল 30,000 টাকা, টু প্রিমিয়াম ফর গুড 10,000 টাকা, ঠিক তো, বুঝতে পারছিস তো। ন্যারেশন লিখে দিবি, কিছুই নেই ন্যারেশন লেখা, কি লেখা আছে এখানে, বলেছে বিং ক্যাপিটাল, এটা কি বিং ক্যাপিটাল এন্ড প্রিমিয়াম ফর গুডউইল, কে নিয়েছে টাকাটা, bought in by blue, বা লিখবি bought in by new partner, কি লেখা আছে ন্যারেশন, ইজি তো। আচ্ছা নেক্সট বলছি শোন, নতুন পার্টনার যে প্রিমিয়ামটা নিয়ে আসে সেই প্রিমিয়ামের টাকাটা কারা নিয়ে নেয়, বুঝতে পারবি, নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসে ওল্ড পার্টনার নিয়ে নেয়, কোন রেশিওতে, কোন রেশিও, স্যাক্রিফাইস রেশিওতে, ঠিক আছে। আমি বলছি শোন, নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে সেটা পুরনো পার্টনাররা নিয়ে নেবে স্যাক্রিফাইস রেশিওতে। আচ্ছা আগে টাকা পয়সা পরে করবো, আগে দেখি না, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসলো 10,000 টাকা, এটা কারা নিয়ে নেবে বল, কারা নেবে, ওল্ড পার্টনার, ওল্ড
পার্টনাররা নিয়ে নিলে ওল্ড পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হবে? লিখি, এটাও লিখেছি, এখানে লিখেছি, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট, কমাতে গেলে ডেবিট। তাহলে বল না কাদের ক্যাপিটাল বাড়বে? ওল্ড পার্টনার মানে রেড আর হোয়াইট, না সরি রেড আর রেড আর হোয়াইট, রেডের বাড়বে রেড ক্রেডিট, হোয়াইট বাড়বে হোয়াইট ক্রেডিট, ঠিক আছে? আর ডেবিটে কি হবে? প্রিমিয়াম ফর গুডউইল। মানে নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসলো সেই টাকাটা ভাগ করে নেবে। কারা কারা ভাগ করে নেবে? পুরনো পার্টনার, ওল্ড পার্টনার। তাহলে লিখলাম প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু রেড ক্যাপিটাল টু হোয়াইট। আচ্ছা কোন রেশিও? স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও আমি এটা বারবার বলেছিলাম, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওটা স্যাক্রিফাইসিং রেশিও। নিউ রেশিও তো বলেনি, তাহলে ওল্ড রেশিও কত ছিল? ওকে 3:2, 3:2 হবে স্যাক্রিফাইসিং রেশিও। তাই 10,000 টাকা 3:2 ভাগ করেছে 3/5 আর 2/5, ঠিক আছে? 3/5 আর 2/5 দিয়ে ভাগ করলে 6,000 আর 4,000 হলো। বুঝে গেল তো? লাস্ট ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে একটা রিজার্ভ ছিল, রিজার্ভ। ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে কি ছিল? একটা রিজার্ভ ছিল। রিজার্ভ টাকাটা কারা পায়? পুরনো পার্টনার, পুরনো পার্টনাররা। রিজার্ভের টাকাটা কারা পাবে? পুরনো পার্টনাররা। পুরনো পার্টনাররা পেলে ওদের ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে। ক্রেডিট ক্যাপিটাল ক্রেডিট, হোয়াইট ক্যাপিটাল ক্রেডিট। রিজার্ভ তো আর নেই, আর রিজার্ভ টাকাটা পার্টনার নেই না, তো রিজার্ভ কেটে গেল, তাই রিজার্ভ ডেবিট। কি কিছু জিজ্ঞেস করবি? রিজার্ভ, রিজার্ভ কোথায় আছে? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে আছে রিজার্ভ। তাই রিজার্ভের টাকাটা কারা পাবে? পুরনো পার্টনারদের টাকা। এই টাকাটা পুরনো পার্টনারদের। ব্যালেন্সে রিজার্ভ 10,000 টাকা বা 20,000 টাকা দেখতে হবে, ওটা থাকবে না। কেন? পুরনো পার্টনার নিয়ে নেবে। তা যদি না থাকে তাহলে রিজার্ভ তো কেটে গেল। রিজার্ভকে কাটতে গেলে কি করতে হবে? ডেবিট। কেন স্যার রিজার্ভ কাটতে গেলে কেন ডেবিট করতে হবে? লাইবিলিটি, রিজার্ভ তো লাইবিলিটি, দেখ লাইবিলিটি বাড়ছে না কমছে? কমছে। তাহলে ডেবিট, রিজার্ভ ডেবিট হয়ে গেল। 2 এই টাকাটা কারা পাবে? স্যার পার্টনার ক্রেডিট হয়ে গেল, তাই না? এই তো হয়ে গেল। রেশিওটা কোনটা? ওল্ড রেশিও 3:2, 3/5, 2/5, 3/5, 2/5, ঠিক আছে? ক্লিয়ার? আর একটা এন্ট্রি বাকি ছিল, আমি করব। এত একটু কেনে এদের বলছি। লাস্ট এন্ট্রি করব, লাস্ট এন্ট্রি, একদম লাস্ট এন্ট্রি করব, ঠিক আছে? লাস্ট এন্ট্রি মুছে দিলাম। লাস্ট এন্ট্রি করার জন্য দেখ, এই যে রিভ্যালুয়েশনটা করলাম, এই যে রিভ্যালুয়েশনটা করলাম না, রিভ্যালুয়েশন করলে প্রফিট বা লস কিছু একটা হবে, এটা বের করে নি আমরা। প্রফিট লস ওটা বের করছি, ওয়ার্কিংসে করবি। এখানে দেখাচ্ছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। দেখ ক্রেডিট থেকে কত ছিল রিভ্যালুয়েশন? ক্রেডিট থেকে একটা ছিল আর একটা দুটো ছিল, তাহলে কত? 6,000 আর 6,000, 12,000 টাকা ছিল ক্রেডিট, তাই তো? ক্রেডিট কত? 12,000 টাকা। এবার রিভ্যালুয়েশন ডেবিট, ডেবিট কত? 2,000 আর 2,000 4,000, তাই তো? কত হলো? ব্যালেন্স করে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিলাম 8,000। দেখ আমি তোকে বোঝাচ্ছি, ভালো করে শোন। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট করার অর্থ প্রফিট, ক্রেডিট করার অর্থ প্রফিট, আর ডেবিট করার অর্থ লস। তার মানে তুই 12,000 টাকা কামালি আর 4,000 টাকা লস করলি, তাহলে আলটিমেটলি কামালি তো? হ্যাঁ, প্রফিট হবে। তাহলে কত? 8,000 টাকা প্রফিট হলো। 8,000 টাকা প্রফিট। এই প্রফিটটা কারা পাবে? পার্টনার, পুরনো পার্টনাররা পাবে। পুরনো পার্টনাররা পেলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে পার্টনাররা ক্রেডিট হয়ে যাবে, ডেবিট হবে রিভ্যালুয়েশন। লাস্ট জানা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 8,000 টাকা। টু রেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু হোয়াইটস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? 8,000 ভাগ করে দেবো, 4,800 আর 3,200, শেষ, তাই না? এই পেজের অঙ্কটা মানে অ্যাডমিশনটা শেষ হয়ে গেল। ঠিক আছে? এই দেখ, তুই তো অ্যাডমিশন করছিস, অ্যাডমিশন কর বা রিটায়ারমেন্ট কর, তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তো খুলবি। রিভ্যালুয়েশন খুললে একটা প্রফিট বা লস কিছু না কিছু একটা হবে। এই প্রফিট বা লস যা হবে এই টাকাটা কারা পাবে? ওল্ড পার্টনার হবে। তো তুই বুঝতে পারলি 8,000 টাকা প্রফিট কি করে বেরোলো? 8,000 টাকা প্রফিট কারা হবে? পুরনো পার্টনার হবে, তাই তো? তা পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে পার্টনারদের ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে। টাকাটা বলছি, টাকাটা পড়ে ডেবিট কে রিভ্যালুয়েশন। এই যে 8,000 টাকা কারা পাবে? পুরনো পার্টনার, মানে পুরনো রেশিও কত? 3:2। সেই 3:2 তে ভাগ করলে 8,000 কে 3:2 তে ভাগ করলে এটাই হচ্ছে। বুঝতে পারলি তো? আর কিছু কোশ্চেন? আচ্ছা, এবার 5
পাঁচ নম্বর অঙ্কটা শেয়ারের অঙ্ক ছিল, তাই তো? শেয়ার কি বলেছে, দীপাবলি লিমিটেড ইস্যু 10,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ এট এ প্রিমিয়াম 2 পার শেয়ার। মানে এই যে কোম্পানি দীপাবলি কোম্পানি যখন ফর্ম হবে, ও ঠিক করেছে মার্কেটে 10,000টা শেয়ার ছাড়তে চাইছে, ঠিক আছে? এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে, 2 টাকা প্রিমিয়াম, অর্থাৎ টোটাল 12 টাকা। কিন্তু এই 12 টাকা কি করে হচ্ছে, অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা আর কলে 3 টাকা। আমি যদি এখানটায় পুরো অঙ্কটা দাও, এখানে শেষ, আমি যদি এখানে সাজাই, অ্যাপ্লিকেশনে কত টাকা বলেছে, 3 টাকা, অ্যালটমেন্টে কত বলেছে, 6 টাকার ভাগ ছিল, তাই না? 4 প্লাস 2 মানে 2 টাকা প্রিমিয়াম, 4 প্লাস 2 বুঝতে পারছিস? অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম ছিল, তাই? আর অ্যালটমেন্ট টোটাল 6 টাকা, আর প্রিমিয়াম তো 2 টাকা, 6 এর মধ্যে 2 টাকা প্রিমিয়াম হয়, তাহলে 4 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম। আর ফাইনাল কল, ঠিক আছে? ফাইনাল কলে কত, 3 টাকা। 3 টাকা, ওটার কত হলো 10 প্লাস 2 12 টাকা। বলতে 12 টাকার কেসটা এই বলেছিল, 12 টাকার কেস, ঠিক আছে? আর এই কোম্পানি মার্কেটে কত করে শেয়ার ছাড়তে চাইছে, ইস্যু করতে চাই শেয়ার 10,000, ঠিক আছে? দীপাবলি কোম্পানি যখন কোম্পানিটা গঠন হবে বলে ঠিক করেছে, ফর্ম হবে বলে ঠিক করেছে, ও বলেছে আমি মার্কেটে 10,000টা শেয়ার ছাড়তে, এই 10,000টা শেয়ার দিয়ে 10,000টা শেয়ার টাকা দিয়ে আমি কোম্পানি তৈরি করব। কিন্তু যখন দীপাবলি কোম্পানির নাম শুনেছে লোকে, পাবলিক, তখন হুড়মুড়িয়ে এসছে শেয়ার কেনার জন্য। 12,000 লোক ফর্ম ফিল আপ করে, কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, 12,000টা ফর্ম ফিল আপ হয়েছে, অ্যাপ্লাইড হয়েছে কত, 12,000। তাহলে বল বেশি ফর্ম ফিল আপ করেছে না কম? কি রে, বেশি ফর্ম ফিল আপ করে তাকে বলে ওভার সাবস্ক্রিপশন, ঠিক আছে? কতগুলো বেশি ফর্ম ফিল আপ করেছে, 2,000টা। তো কোম্পানি কি করতে হবে, দীপাবলি কোম্পানি এই 2,000টা যে বেশি ফর্ম ফিল আপ করেছে, কোম্পানি হয় পুরো রিফান্ড করে দেবে, আর না হলে অ্যাডজাস্ট করতে পারে। কোম্পানি কি করেছে, রিফান্ড করেছে, 2,000টা ফর্ম কি করেছে, রিফান্ড করেছে। ব্যাস, এবার অঙ্ক আরম্ভ করি। দেখ কি বলেছে, প্রথমে কোম্পানিতে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে, কতগুলো ফর্ম জমা পড়েছে, 12,000টা ফর্ম জমা পড়েছে। একটা ফর্ম একদম 3 টাকা করে, জানার কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 36,000 হয়ে গেল। কোম্পানি এবার শেয়ার দেবে, শেয়ার দিলে জানার কি হয়, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু ব্যাংক হবে, কারণ রিফান্ড করে দিয়েছে। তাই অ্যাপ্লিকেশনে কত হবে, 36,000 টাকা, 36,000 টাকা ডেবিট বসে গেল। ক্যাপিটাল কতগুলো শেয়ার দিতে পারে কোম্পানি, 12,000 দেবে না 10 দেবে, 10 দেবে, 10,000 ইনটু 3 30,000 টাকা। আর রিফান্ড হবে 2,000টা শেয়ার রিফান্ড করে দেবো, 2,000 ইনটু 3 6,000 টাকা হয়ে গেল। কোম্পানি এবার পাবলিকের কাছে অ্যালটমেন্টের টাকা চাবে। কোম্পানি পাবলিকের কাছে অ্যালটমেন্টের 12,000 টাকা যাবে না 10,000 টাকা যাবে? কোম্পানি পাবলিকের কাছে অ্যালটমেন্ট কতগুলো শেয়ার টাকা, 10,000টা শেয়ার টাকা যাবে, 10,000টা শেয়ারের টাকা যাবে কত করে যাবে, টোটাল 6 টাকা যাবে, টোটাল 6 টাকা, তাহলে 60,000 টাকা যাবে। দেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট দেবে 10,000 টাকা 60,000, এই 60,000 টাকা ক্যাপিটাল কিছু আছে, প্রিমিয়াম কিছু আছে, ক্যাপিটাল কত 4 টাকা, মানে 40,000 টাকা, প্রিমিয়াম কত 2 টাকা, মানে 20,000 টাকা। তাই তো করেছি, 10,000 ইনটু 4 40,000, এখানে দেখিয়ে তো 10,000 ইনটু 4 40,000, আর 10,000 ইনটু 2 20,000 হয়ে গেল। এবার কি হচ্ছে, অ্যালটমেন্টের টাকা রিসিভ করার সময় আছে, অ্যালটমেন্টের টাকা কোম্পানি রিসিভ করবে। এইবার রিসিভ করার সময় দেখতে হবে এমন কি কোনো শেয়ার হোল্ডার আছে যে অ্যালটমেন্ট টাকা দিতে পারেনি, স্যার এমন কোনো মানুষ নেই অ্যালটমেন্ট টাকা দিতে পারেনি, সবাই অ্যালটমেন্ট টাকা দিয়ে দিয়েছে। পাশাপাশি আরেকটা কথা বলেছে, একজন শেয়ার হোল্ডার ছিল, শুনছিস তো, যার কলে টাকা দেওয়ার কথা ছিল, যার কলে টাকা দেওয়ার কথা, সে অ্যালটমেন্টে টাকা দিয়ে দিয়েছে। তার মানে কি, ধর এটা কি মাস, যেই মাস মানে ধর, ঠিক আছে বুঝতে পারছিস তো, যেই শেয়ার হোল্ডারের কলে টাকা দেওয়ার কথা সে অ্যালটমেন্ট টাকা দিয়েছে, মানে কি আগে টাকা দিয়ে দিয়েছে, তার মানে কি অ্যাডভান্স। এরকম কতগুলো শেয়ার, 100টা শেয়ার, ঠিক আছে? এই তুই শোন, এইবার শোন, একজন শেয়ার হোল্ডার কলে টাকা দেওয়ার কথা, কোথায় টাকা দিয়ে দিয়েছে, অ্যালটমেন্টে। এরকম কতগুলো শেয়ার, 100টা শেয়ার, 100টা শেয়ার কলে কত করে দেওয়ার কথা, 3 টাকা দেওয়ার কথা, এখন সেটা অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে, মানে 300 টাকা অ্যাডভান্স পেয়ে গেছে, তাই তো? দেখ অ্যাডভান্স সবসময় পেয়েই থাকে, তাই না? আমি যদি কারোর থেকে অ্যাডভান্স পাই সেটা তো আমার লাইবিলিটি, তাই না? আমাকে যদি কোনো স্টুডেন্ট অ্যাডভান্স দিয়ে পেমেন্ট করে, আমার লাইবিলিটি, এটা কিন্তু পড়াই না, হচ্ছে অ্যাডভান্স নিতে লাইবিলিটি। তাই কলসিন অ্যাডভান্স কি হলো, দেখ পেইড হলো 300 টাকা, অ্যালটমেন্ট পেইড 60,000 টাকা হবে, তাহলে 60,000 সঙ্গে 300 যোগ করে 60,300, বুঝতে পারছিস তো? এবার কোম্পানি শেয়ার ফাইনাল করার টাকা যাবে কতগুলো, 10,000টা শেয়ার টাকা যাবে 3 টাকা করে, 30,000 টাকা। শেয়ার ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল লাস্ট জানা, টাকা রিসিভ করো ফাইনাল কল। ফাইনাল কলে কিন্তু টোটাল 30 পাবো না, 30 এবং 300 তো অলরেডি আগেই পেয়ে গেছে, এখন কত পাবো, 29,700। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 29,700, কল ইন অ্যাডভান্স। স্যার কল ইন অ্যাডভান্স কেন ডেবিট হলো, আরে
অ্যালটমেন্টের সময় 300 টাকা অ্যাডভান্স, এখন কি আর অ্যাডভান্স আছে? কাটাকাটি হয়ে গেল, তাই কলস অ্যাডভান্স ক্রেডিট ছিল আগে, এটা ডেবিট হলো 300 শেষ হয়ে গেল। ঠিক আছে, দেখ 9 নম্বর অঙ্কটা করব। এটা কি ছিল? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়েছিল, তাই তো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলছে ফলোইং আর দ্য সামারাইজ ব্যালেন্স শিট অফ বিটি লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2015 and 31st March 2016। ঠিক আছে, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলছে। উপরে কি লিখে দিয়েছি? ইন দা বুকস অফ বিটি লিমিটেড, তারপরে লিখি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি কোন মেথডে? ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, ইনডাইরেক্ট মেথডে করি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উল্লেখ আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 তে। ঠিক আছে, ফর দ্য ইয়ার এন্ডেড কোনটা দেবো? এত লাস্টের ডেটটা 31/3/16। পার্টিকুলারস রুপিসের 3টে ঘর বললাম। এতে কি লিখেছি? দেখ ক্যাশ ফ্লো করতে গেলে কি লিখি? প্রথমে 3টে অ্যাক্টিভিটি হয় ক্যাশ ফ্লো। কি কি? একটা অপারেটিং অ্যাক্টিভিটিস মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হয় ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। প্রথমে লিখলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। যখনই ক্যাশ ফ্লো স্টার্ট করব সবার প্রথম লিখবো অপারেটিং অ্যাক্টিভিটিস, যে কথাই বলছি সবার প্রথম লিখবো প্রফিট বিফোর ট্যাক্স। কি লিখবো? প্রফিট বিফোর ট্যাক্স। স্যার কি করে বের করতে হবে প্রফিট বিফোর ট্যাক্স? আগে অনেকবার বলেছি, আবার বলেছি শুনে, এখানে ছোট করে বলছি। ঠিক আছে, অন্যান্য অঙ্ক করা আছে। প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে তো? প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করতে হয়? তুই ক্যাশ ফ্লো করতে গেলে তোকে একটা ব্যালেন্স শিট দেবে। ব্যালেন্স শিটে কি লাইবিলিটি সাইডে লেখা থাকবে প্রফিট এন্ড লস, লাইবিলিটি সাইডে কি লেখা থাকবে? প্রফিট এন্ড লস। দেখ না, ওপেনিং ব্যালেন্সে কত ছিল লেখা? ওপেনিং ব্যালেন্সে কত টাকা লেখা ছিল? 20,000। আর ক্লোজিং ব্যালেন্সে কত লেখা আছে? 24,000 টাকা। মানে 20 ছিল 24 হলো, তাহলে কত টাকা বাড়লো প্রফিটে? 4,000 টাকা। তার মানে প্রফিট কত হচ্ছে? 4। আমার কথা বুঝতে পারছিস তো? এদিক দেখ, তাহলে প্রফিট বিফোর ট্যাক্সে প্রথমে লিখতে হয় নেট প্রফিট। প্রথমে নেট প্রফিট লিখবো 4,000 টাকা, ঠিক তো? আর কি কি হয়? আর কি কি আছে প্রফিট বিফোর ট্যাক্সে? আর কি কি হয়? এদিক টাকা, এদিক টাকা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এদিক টাকা। তো প্রফিট নেট প্রফিট 4,000 টাকা। আর কি হয়? ট্রান্সফার টু রিজার্ভ। রিজার্ভে দেখ বছরের শুরুতে 40 ছিল, মনে দেখ রিজার্ভে কত ছিল? 40 ছিল শুরুতে, শেষেও 40 হয়েছে, তাহলে কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে তো? এর সঙ্গে আসে নেট প্রফিটের সঙ্গে যোগ করতে হয় ট্রান্সফার টু রিজার্ভ। রিজার্ভ আসে, রিজার্ভ এখানে নেই বলে কিছু আসলো না। আর কি আসে? প্রপোজ ডিভিডেন্ড। যদি প্রপোজ ডিভিডেন্ড থাকে তার ক্লোজিং ব্যালেন্স আসে, আর যদি প্রভিশন ফর ট্যাক্স থাকে তার ক্লোজিং ব্যালেন্স থাকে। আর কিছু আসে না প্রফিট বিফোর ট্যাক্সে, আর কিছু আসে না। প্রফিট বিফোর ট্যাক্সে 4টে জিনিস আছে। কি আসে? নেট প্রফিট আসবে, একটা আসবে ট্রান্সফার টু রিজার্ভ, আর একটা আসবে প্রপোজ ডিভিডেন্ডের ক্লোজিং ব্যালেন্স, আর প্রভিশন ফর ট্যাক্সেশনের ক্লোজিং ব্যালেন্স। এই 4টে প্লাস মাইনাস করে যেটা বের হবে তাকেই বলে প্রফিট বিফোর ট্যাক্স। এখন এই অঙ্কে কিছু আসেনি, কেন জানিস? এই অঙ্কে না ছিল ট্রান্সফার টু রিজার্ভ, না ছিল প্রপোজ ডিভিডেন্ড, না ছিল প্রভিশন ফর ট্যাক্স, তাহলে শুধু নেট প্রফিট ছিল। তাই আমি প্রফিট বিফোর ট্যাক্সে শুধু নেট প্রফিট 4,000 টাকা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর কি করতে হয়? যোগ করতে হয় নন অপারেটিং এন্ড নন ক্যাশ এক্সপেন্সেস। আমি আগেও বলেছি, আবার বলছি, নন অপারেটিং এন্ড নন ক্যাশ এক্সপেন্সেস কি কি থাকে? ডেপ্রিসিয়েশন থাকে, গুডউইল থাকে যদি কমে যায়, গুডউইল যদি কমে যায়, প্রিলিমিনারি এক্সপেন্সেস থাকবে যদি কমে যায়, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট থাকবে, আর হচ্ছে কি থাকবে? ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার বা শেয়ার। এই সমস্ত কি কি বললাম বলতে? এই 5টা আইটেম লেখানো ছিল আগে। তাহলে কি কি বললাম আবার বলছি? ডেপ্রিসিয়েশন, গুডউইল যদি কমে যায়, প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ মানে যদি কমে যায়, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার বা ডিবেঞ্চার থাকবে। ঠিক আছে, আর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, তো ধর এখানটা কি তুই ভালো করে দেখিস, ডেপ্রিসিয়েশন কি আছে? দেখ অ্যাসেটস এর দেখ ডেপ্রিসিয়েশন 2 লাখ টাকা ছিল 2,30,000 হলো, তাহলে ডেপ্রিসিয়েশন কি হলো? বাড়লো। ডেপ্রিসিয়েশন জেনারেলি বাড়বে, ডেপ্রিসিয়েশনই বাড়বে, বাকি সবই কমবে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন বাড়বে। তাহলে 2 লাখ ছিল 2,30,000 হলো, কত হলো ডেপ্রিসিয়েশন? 30,000 টাকা। 430 যোগ করে 34। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা কথা, এই অঙ্কে নেই, এই অঙ্কে নেই, অন্য কোনো অঙ্কে থাকতে পারে, সেটা নন অপারেটিং ইনকাম। দেখ নন অপারেটিং এক্সপেন্সেসটা যোগ করলাম, নন অপারেটিং আর নন ক্যাশ এক্সপেন্স যোগ করব, আর নন অপারেটিং ইনকামটা মাইনাস করব। নন অপারেটিং ইনকামের মধ্যে কি কি থাকে? থাকে এখানে নেই, এখানে নেই, মানে কি থাকতে পারে নন ইনকাম? ঠিক আছে, আমি লিখিয়েছিলাম আমি ড্যাশ প্লাস মাইনাস করে হলো 34,000 টাকা, এটা কোনো অপারেটিং প্রফিট। এরপরে কি করতে হবে? এরপরে কি করতে হবে? যদি কোনো কারেন্ট অ্যাসেট কমে যায় তাহলে যোগ করব, আর যদি কোনো কারেন্ট লায়াবিলিটি বেড়ে যায় যোগ করব। তাহলে কি বললাম বল? কারেন্ট অ্যাসেট কমে গেলে যোগ, আর কারেন্ট লায়াবিলিটি বেড়ে গেলে যোগ। তাহলে এখানে দেখ ব্যালেন্স শিটের দিকে তাকা, দেখ ব্যালেন্স শিটের দিকে তাকা, ডেটার্স, ডেটার্সটা কি? কারেন্ট অ্যাসেট। কি ডেটার্সটা কি? কারেন্ট অ্যাসেট। তাহলে ডেটার্স কি কমে গেছে? কত টাকা কমে গেছে? 1 লাখ টাকা। আর কি? বিল পেবেল, কারেন্ট লায়াবিলিটি বেড়ে গেছে, কত টাকা বেড়ে গেছে? দেখ
16,000 টাকা। তাহলে 1 লাখের সঙ্গে 16 যোগ করে 1 লাখ 16 হলো, বুঝে যাচ্ছে? এটা অ্যাড হলো। এবার লেস করব কি, কোন কারেন্ট অ্যাসেট যদি লেস করব কি, কোন কারেন্ট অ্যাসেট যদি কি, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, ঠিক আছে, আর কারেন্ট লায়াবিলিটি যদি কমে যায়, তাহলে কি লিখেই দেখ, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় আর কারেন্ট লায়াবিলিটি যদি কমে যায়, তাই লিখেছি ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এন্ড ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। তাহলে এখানে দেখ কোন কারেন্ট অ্যাসেট বেড়ে গেছে, স্টক বেড়ে গেছে 10,000 টাকা, সরি 1 লাখ টাকা লিখেছি। আর ক্রেডিটার্স কি হয়েছে, কমে গেছে, কত টাকা কমে গেছে, 20,000 টাকা। তাহলে টোটাল কত, 1 লাখ 20। এই 34 এর সঙ্গে 1 লাখ 16 যোগ করে 1 লাখ 20 মাইনাস করে 30,000 টাকা হয়ে গেল। এটা হলো অপারেটিং অ্যাসেট। কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, কিছু নেই, এগুলো রিভিশন করতে সবই করানো এই টাইপের অঙ্ক। আচ্ছা, তারপর কি লাস্ট বি নম্বর পয়েন্ট, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মাথায় রাখবি অপারেটিং এর পরে ইনভেস্টিং করবি, ফাইন্যান্স করলে হবে না, অপারেটিং এর পর ইনভেস্টিং করতে হবে, ঠিক আছে তো? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মধ্যে দেখ ব্যালেন্স শিট অ্যাসেটের দিকে তাক, অ্যাসেটে দেখ প্রথমে কি ছিল, প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল, বল না প্ল্যান্ট এন্ড কত টাকা ছিল, পড় না, কত ছিল বল, 7 লাখ টাকা ছিল, তারপর 9 লাখ 30 হলো। তাহলে কি হলো, প্ল্যান বাড়লো না কমলো? মানে প্ল্যান কখন বাড়বে, যদি কিনি না, তুই ধর প্ল্যান কিনিসনি, বাড়তে পারে জেনারেলি কখন প্ল্যান বাড়তে পারে, প্ল্যান বেশি কিনলে, তাহলে কিনলে টাকা আসবে না যাবে, টাকা যাবে, টাকা গেলে ক্যাশ মাইনাস হবে। তাহলে এই পারচেজ অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি দেখ 2 লাখ 30 মাইনাস করে দেখেছিস তো, মাইনাস করেছি, মাইনাস কেন মাইনাস, কারণ তুমি কিনেছি বলে। তারপর লং টার্ম ইনভেস্টমেন্ট দেখ কত ছিল, 2 লাখ ছিল, 2 লাখ 80 হলো, তাহলে আমি এবছর আরো 80,000 টাকা ইনভেস্ট করেছি, তাহলে মাইনাস হবে। তাহলে 80 আর 2 লাখ 30 মাইনাস করে কত হলো, মাইনাস 3 লাখ 10। ক্লিয়ার তো? আর কি লাস্ট ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এর মধ্যে কি ছিল, সবার প্রথমেই ছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল, দেখ 10 লাখ টাকা ছিল, 13 লাখ টাকা হলো, তাহলে কত টাকা বাড়লো, শেয়ার কত বাড়লো, 3 লাখ টাকা, নতুন করে শেয়ার ইস্যু করেছি, তা শেয়ার ইস্যু করলে কোম্পানি টাকা আসে না যায়, আসবে, তাই 3 লাখ টাকা প্লাস, আর কিছু নেই। এবার তুই এখানে দেখতে পারিস কোশ্চেন বলে, স্যার আপনি ডিবেঞ্চার কেন করলেন, আরে কেন করব বল না, ডিবেঞ্চার 1.5 লাখ শুরুতেও ছিল, শেষেও 1.5 লাখ, চেঞ্জ হয়েছে কোনো এফেক্ট পড়েছে না, প্লাস মাইনাস করে 20,000 টাকা বেরোলো। এটাকে বলে নেট চেঞ্জ ইন ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, কি বললাম, ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট। ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত ছিল, দেখ 70,000 টাকা ছিল, ব্যাংকের ওপেনিং কত ছিল, 70,000 টাকা, তাই লিখে যে ওপেনিং ক্যাশ আর ব্যাংক 70,000 টাকা, 20 70 যোগ করে 90,000 ক্লোজিং ক্যাশ আর ব্যাংক, বুঝতে পারি তো? এরকম অঙ্ক কি দেবে, ক্যাশ কোশ্চেন টাপ দেবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই থিওরিটা বলেছে, এটা একটু শুনে নে, মানে কোনটা কোন অ্যাক্টিভিটিতে আসে, ঠিক আছে, শুধু বলে দিচ্ছি, কোথায় বলেছি, তারপরে এরপরে যে অঙ্কটা যে বলি তারপরে এটা ছিল কোশ্চেনটা। দেখ বলে দিচ্ছি, জাস্ট ছোট্ট একটু করে হয়ে যাচ্ছে, 9 এর অরে, ঠিক আছে, বির পয়েন্ট 1 নম্বর বলেছে ডিভিডেন্ড রিসিভড, বলতে পারি কোন অ্যাক্টিভিটিস, ডিভিডেন্ড রিসিভড, আমি বলে দিচ্ছি ডিভিডেন্ড রিসিভড যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যদি বলতো ডিভিডেন্ড পেড তাহলে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, ডিভিডেন্ড রিসিভ বলেছে, ডিভিডেন্ড রিসিভ আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, শর্ট কোশ্চেন দিতে পারে বুঝে নেবে। ইন্টারেস্ট পেড টু ডিবেঞ্চার হোল্ডার 2 নম্বর, ইন্টারেস্ট পেড টু ডিবেঞ্চার হোল্ডার্স, না আমি বলছি ইন্টারেস্ট পেড টু ডিবেঞ্চার হোল্ডার্স, এটা ফাইন্যান্সিং, ঠিক আছে, এটা ফাইন্যান্সিং, ইন্টারেস্ট পেড টু ডিবেঞ্চার হোল্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তিন নম্বর কি বলছে, সেল প্রসিডস অফ ফিক্সড অ্যাসেটস, সেল প্রসিডস অফ ফিক্সড অ্যাসেটস, এটা কি হবে, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। লাস্ট 4 নম্বর কি বলেছে, ইস্যু অফ 10% প্রেফারেন্স শেয়ার, ইস্যু অফ 10% প্রেফারেন্স শেয়ার ফর ক্যাশ, এটা যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি শেষ।
ঠিক আছে তুলে নে। দেখো এবার কোনটা করবো, রিটায়ারমেন্ট করবো। 6 নম্বর অঙ্ক কি বলেছে কোশ্চেনটা, বলছে পোর্সিয়া, মৌপর্ণা এন্ড নন্দনা are three partners of a firm. They share profit and losses in the ratio of 2:2:1. ঠিক আছে, কি বলেছে 2:2:1. Their balance sheet as on 31st March 2016 was as under. ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, রিটায়ারমেন্টের ডেট কবে বলেছে, বলছে 1/4/16। কোন পার্টনার রিটায়ার হয়েছে, পোর্সিয়া রিটায়ার ফ্রম দ্য ফার্ম অন দ্য ফলোইং কন্ডিশন। প্রথম পয়েন্ট বলেছে ল্যান্ড এন্ড বিল্ডিং টু বি রিভ্যালুড এট ₹3 lakhs, machinery to be reduced by 10%, all debtors were considered as good। 4 নম্বর বলেছে goodwill value to 30,000 but no goodwill is to appear in the books of account of the firm। তাহলে amount payable to Portia was transferred to her loan account। এবং লাস্ট পয়েন্ট বলেছে মৌপর্ণা এন্ড নন্দনা will share profit and loss in the ratio of 3:2। এই বলেছে তোমাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলে, পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, ব্যালেন্স শিট করতে বলেছে। রিভ্যালুয়েশন তুমি মেনে বলে 3 পাবে, পার্টনার্স ক্যাপিটালে 4 আর ব্যালেন্স শিটে 3। ঠিক আছে, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা করে দিচ্ছি, এবার বোঝাবো। না বোঝার কিছু নেই, এতদিন পর্যন্ত প্রচুর রিটায়ারমেন্ট করেছি, এমনিই বোঝা যায়। তো দেখো আমরা কিভাবে করব অঙ্কটা সেটাই তোমাদের বোঝাচ্ছি। প্রথমে ব্যালেন্স শিটের দিকে, তোমরা কোশ্চেনের দিকে দাও, কোশ্চেন পেপারটা রাখো সামনে। ব্যালেন্স শিটে কি আছে, ক্যাপিটাল। কার ক্যাপিটাল আছে, পোর্সিয়ার ক্যাপিটাল, মৌপর্ণার ক্যাপিটাল, নন্দনাস ক্যাপিটাল। দেখো প্রথমে অঙ্ক শুরু করার আগে লিখেছি ইন দা বুকস অফ PMN, তারপর লিখেছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিট লাইবিলিটি অ্যাসেট অ্যাজ অন 1/4/17। অর্থাৎ যেই দিন রিটায়ার হবে সেই দিনে ডেটটায় অঙ্ক করতে হবে। ব্যালেন্স শিট করবে কোন দিন, যেই দিন রিটায়ারমেন্ট হবে। তো দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি শিখিয়েছিলাম, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, ক্যাপিটাল কমবে ডেবিট দিকে। ঠিক আছে, তো দেখো সবার প্রথম দেখো ক্যাপিটালের ব্যালেন্স কত দিয়েছে, পোর্সিয়া দিয়েছে 2 লাখ, মৌপর্ণা 3 লাখ, নন্দনা 2 লাখ। ক্যাপিটালের ব্যালেন্স তো ক্যাপিটাল অ্যাকাউন্টেই বসবে, আর ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়, তাই ক্রেডিট দিকে দিয়েছি বাই ব্যালেন্স বিধি। ঠিক আছে, পি এর ঘরে 2 লাখ টাকা, এম এর ঘরে 3 লাখ টাকা, এন এর ঘরে 2 লাখ টাকা। এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকা উচিত নয়। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি বলে, জেনারেল রিজার্ভ কত বলেছে, জেনারেল রিজার্ভ স্যার 60,000 টাকা দিয়েছে। জেনারেল রিজার্ভের টাকাটা কাদের মধ্যে ভাগ করতে হয়, ওল্ড পার্টনার মধ্যে ভাগ করতে হয়। তো আমার অঙ্কে ওল্ড রেশিও কত ছিল, 2:2:1। এটা তুমি ওল্ড পার্টনার মধ্যে ভাগ করে দাও, তাহলে জেনারেল রিজার্ভের টাকাটা কারা পাবে, পার্টনাররা পাবে। পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে, পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে। তাই ক্যাপিটাল বাড়বে কোন দিক, স্যার ক্রেডিট দিকে। তাই লিখেছি বাই জেনারেল রিজার্ভ, ওই 60,000 টাকা ভাগ করেছি 2:2:1। 60,000 কে 2:2:1 ভাগ করলে হবে 24,000, 12,000 হয়ে গেল। নেক্সট কি, সান্ডি ক্রেডিটার্স, লাইবিলিটি সাইডে বসিয়ে দাও 40,000, এই যেখানে বসি সান্ডি ক্রেডিটার্স লাইবিলিটি সাইডে। অ্যাসেট সাইডে চলে আসো, ল্যান্ড এন্ড বিল্ডিং। দেখো এখানে লিখেছি ল্যান্ড এন্ড বিল্ডিং 2 লাখ টাকা। ইনারে লিখি তার কারণ অ্যাডজাস্টমেন্ট আছে। কি অ্যাডজাস্টমেন্ট বলেছে, ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট করো। ল্যান্ড এন্ড বিল্ডিং রিভ্যালু হচ্ছে 3 লাখ টাকা। যেদিন বিজনেস থেকে একটা পার্টনার বেরিয়ে যাচ্ছে, যেদিন কোনো পার্টনার বিজনেস থেকে বেরিয়ে যায় সেদিন রিভ্যালু করা হয়, তো যেদিন বেরিয়ে যাচ্ছে সেদিন রিভ্যালু করে দেখা গেল মার্কেটে দাম কত, 3 লাখ টাকা। তাহলে বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেল, হ্যাঁ স্যার বেড়ে গেছে। কত টাকা বেড়ে গেছে, 1 লাখ টাকা। 1 লাখ টাকা বিল্ডিং এর ভ্যালু 1 লাখ টাকা বেড়ে গিয়ে 3 লাখ টাকা হলো। তা বিল্ডিং এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে ফার্মের প্রফিট না লস, স্যার অবশ্যই প্রফিট, ভ্যালু বেড়ে গেলে প্রফিট। আর এই যে যেদিন কোনো পার্টনার বিজনেস থেকে বেরিয়ে যাবে সেই দিন আমরা অ্যাসেট আর লাইবিলিটি ভ্যালুয়েশন করি। ঠিক আছে, এই অ্যাসেট আর লাইবিলিটি ভ্যালুয়েশন করার পর যদি কোনো প্রফিট বা লস হয় সেটা একটা অ্যাকাউন্টে চলে, সেই অ্যাকাউন্টটাকে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলি। তা কত টাকা প্রফিট হবে, স্যার এখানে 1 লাখ টাকা তো প্রফিট হলো, এটা চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমি তোমাদের বলেছি, তোমরা আগে অনেকবার বলেছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের এই ক্রেডিট দিকটাকে কি রিপ্রেজেন্ট করে, প্রফিট। ঠিক আছে, ক্রেডিট দিকটা রিপ্রেজেন্ট করে প্রফিট আর ডেবিট দিকটা রিপ্রেজেন্ট করে লস। ঠিক আছে, প্রফিট হচ্ছে 1 লাখ টাকা, ক্রেডিটে বসিয়ে দিলাম। নেক্সট কি বলেছে, দেখো মেশিনারি বলেছিল ব্যালেন্সে 3 লাখ টাকা। তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট থাকলে লিখেছি মেশিনারি 3 লাখ টাকা, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট বলেছে মেশিন 10% রিডিউস করছে, কমে গেছে। তা 3 লাখ টাকা ছিল, তুমি 10% কমিয়ে দাও, কত হবে, 30,000 টাকা। 3 লাখ থেকে 30 বাদ দিয়ে কত হলো, 2,70,000। তাহলে মেশিনের ভ্যালু কমে যাওয়া আমাদের ফার্মের কাছে কি প্রফিট না লস, স্যার অবশ্যই লস, ভ্যালু কমে গেছে লস। তো লস তো তোমার ডেবিটে বসাবো, কত, 30,000 টাকা, যত টাকা লস। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টক ইন ট্রেড 1 লাখ টাকা, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, যা ছিল তাই বসিয়ে দিলাম। ডেটার্স, এরপরে কি হবে, ডেটার্স ছিল 1,10,000, তার থেকে লেস করা ছিল প্রভিশন 10,000, বাদ দিয়ে বাইরে হয়েছে 1 লাখ টাকা।
অ্যাডজাস্টমেন্ট করো। 3 নম্বর পয়েন্ট বলে অল ডেটাস ওয়্যার কনসিডার্ড গুড, মানে সমস্ত ডেটাস গুড, অর্থাৎ সমস্ত ডেটাস ভালো, কোনো ব্যাড ডেট নেই, কোনো প্রভিশন হবে না। অর্থাৎ ব্যালেন্স শিটে তোমরা দেখাচ্ছ 1,10,000 থেকে 10 মাইনাস করেছো, ঠিক আছে? দেখো ব্যালেন্স শিটে আছে সানডি ডেটার্স আছে 1,10,000 টাকা মাইনাস করা ছিল প্রভিশন। তুমি কি মনে করেছিলে যে না নেক্সট ইয়ারে হয়তো তোমার কোনো টাকা মার যেতে পারে, তাই প্রভিশন মাইনাস করেছিল। কিন্তু পরবর্তী সময় আমরা যেদিন ফার্ম থেকে একজন পার্টনার রিটায়ার হচ্ছে সেদিন দেখলাম যে না সব ঠিক আছে বিজনেসে, সমস্ত পার্টনার মানে সমস্ত কাস্টমার ভালো, সবাই ঠিক টাইম মতো টাকা দিয়ে দিচ্ছে। তাই এখানে ডেটার্স ডেটার্স আমাকে দেখাতে হবে 1,10,000 দেখাতে হবে, কোনো প্রভিশন দেখাতে পারবে না, তাই তো 1,10,000 দেখাতে হবে, ঠিক আছে? কিন্তু তোমার দেখানো ছিল কত 1,00,000, তাহলে কি ছিল 1,00,000 দেখানো ছিল, তোমাকে 1,10,000 দেখাতে হবে, তাহলে 10 বাড়াতে হবে, 10 বাড়াতে হবে, তাই তো? তাহলে 10 বাড়াতে হবে, তাহলে 10 বাড়াতে হবে, তাহলে অনেক রকম ভাবে বোঝা যায়। আর এটা অনেক রকম ভাবে বোঝা যায়, কি বলবো এখানে আমি আবার বলছি, বলেছে অল ডেটার্স ওয়্যার কনসিডার্ড গুড, সমস্ত ডেটার্স গুড, কিন্তু তুমি প্রভিশন দেখিয়ে দিয়েছো। প্রভিশন মানে কি লাইবিলিটি, ঠিক আছে? তুমি লাইবিলিটি 10,000 টাকা দেখিয়ে দিয়েছো, তাহলে তোমাকে এখন লাইবিলিটি কমাতে হবে, তোমাকে এখন লাইবিলিটি কমাতে হবে। আর শিখেছি যে লাইবিলিটি কমানো মানে আমার প্রফিট, প্রফিট তো এইটা আসে, তাই না? তো দেখো এরকম পয়েন্ট থাকতেই পারে। এখানে ডেটার্স ছিল 1,10,000, আমি বলে দিচ্ছি দেখো ডেটার্স দেখো আমি বলে দিচ্ছি কোশ্চেনে তোমার ব্যালেন্স শিটের অ্যাসেট ছিল 1,10,000 টাকা, ব্যালেন্সের অ্যাসেট ছিল ডেটা ছিল 1,10,000 টাকা, তার থেকে তুমি মাইনাস করেছিলে প্রভিশন 10,000 টাকা, পরে বাদ দিয়ে 1,00,000 টাকা দেখিয়েছিলে, তাই না? পরবর্তী সময় আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করলাম, ফার্ম থেকে যে পার্টনার রিটায়ার হচ্ছে পড়শিয়া, সেই দিন বলেছে যে বলছে না সমস্ত ডেটার্স গুড, এর মানে বলতে চাইছে অর্থাৎ সবার থেকে টাকা পাবো, তাই তো? অর্থাৎ তুমি যেখানে 10 মাইনাস করেছো এটা মাইনাস করার দরকার ছিল, এটাকে তোমার রিটার্ন ব্যাক করতে হবে। রিটার্ন ব্যাক করতে হবে তোমাকে আবার সেই 1,10,000 দেখাতে হবে, 1,10,000 দেখাতে হবে। তুমি 1,00,000 দেখিয়েছো, ওটা 1,10,000 দেখাতে হবে। কি করতে হবে স্যার? 10 বাড়িয়ে দিলেই তো হয়ে যাবে, 10 বাড়িয়ে দিলেই তো হয়ে যাবে, তাই তো? 10 বাড়িয়ে দিচ্ছ মানে অ্যাসেট বাড়াচ্ছ, অ্যাসেট বাড়ানো মানে তোমার কাছে প্রফিট, প্রফিট তো এই দিকেই হবে। যেইভাবে বোঝো না, যেইভাবে বোঝার চেষ্টা করো, অ্যান্সার তো একই হবে, অ্যান্সার তো একই হবে, ঠিক না? আর এখানে কত দেখাবো 1,10,000, কারণ কোনো প্রভিশন দেখানোর দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? তারপর কি ছিল? ক্যাশ অ্যাট ব্যাংক বসিয়ে দিয়েছি 1,00,000 টাকা, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, এটা হলো ব্যাংক 1,00,000। এবার লাইবিলিটি সাইড, এবার দেখো লাইবিলিটি সাইড তো হয়ে গেল, সবই হয়ে গেল, সব হয়ে গেল। এবার নিচে একটা করে অ্যাডজাস্টমেন্ট করব। ল্যান্ড এন্ড বিল্ডিং হয়ে গেছে, মেশিনারি হয়ে গেছে, 3 নম্বর এন্ট্রি হয়ে 4 নম্বর একটা এন্ট্রি বাকি অংশ শেষ। বলছে গুডউইল ভ্যালু, এটা হলো তো না, বলছে গুডউইল ভ্যালু রুপিস 30,000, গুডউইলের ভ্যালু কত দেখাচ্ছে 30,000 টাকা, বাট নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু অ্যাপিয়ার ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ দ্য ফার্ম। গুডউইল দেখাচ্ছে 30,000, বাট এই 30,000 টাকা গুডউইল তুমি বইতে দেখাতে পারবে না। তার মানে কি করবে? তার মানে তুমি একটা টেবিল এন্ট্রি করে দাও, তাহলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো টেবিল এন্ট্রি করব, টেবিল এন্ট্রি করব কি, তিনজন পার্টনার পি এম এন, ঠিক আছে? এই যে 30,000 টাকা কি লিখেছি, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। এই 30,000 টাকার মধ্যে পি এর কত পাওনা ছিল, এম এর কত পাওনা ছিল, এন এর কত পাওনা ছিল সেটা লিখলাম। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও 2:2:1। এই 30,000 টাকার মধ্যে 2 ভাগ পাওনা ছিল পি, 2 ভাগ পাওনা ছিল এম, এর 1 ভাগ পাওনা ছিল এন, তাই তো? তার মানে এই 30,000 টাকার মধ্যে পি এর পাওনা ছিল 12,000 টাকা, এম এর পাওনা ছিল 12,000 টাকা, এন এর পাওনা ছিল 6,000 টাকা। কিন্তু পরবর্তীকালে কে রিটায়ার হবে? পরবর্তীকালে রিটায়ার হবে পি, পড়শিয়া রিটায়ার হবে। রিটায়ারমেন্টের পর এই টাকাটা কারা পাবে? এই 30,000 টাকার ভাগটা কে পাবে? স্যার 30,000 টাকার ভাগটা দেবো পি যদি রিটায়ার হয়ে যায়, এম আর এন পাবে। একদম ঠিক বলেছো। এই 30,000 টাকার ভাগটা পাবে কারা কারা? এম আর এন। কোন রেশিওতে? কোশ্চেনে বলেছিল 3:2। তাই এটা নিউ পার্টনার ইন নিউ রেশিও। ফিউচারে পি তো আর পাবে না, ফিউচারে পি আর পাবে, পাবে কে? এম আর এন। 30,000 টাকাকে 3:2 তে ভাগ করলে 18 আর 12, ঠিক আছে? দেখো তোমাকে বোঝাচ্ছি, পি পাওয়ার কথা ছিল 12, পি পাওয়ার কথা ছিল 12, ঠিক আছে? পাস্ট অতীতে পি পাওয়ার কথা ছিল 12, ফিউচারে পি কিছু পাবে? আরে আবার বলছি, শোনো মন দিয়ে শোনো, এই 30,000 টাকার মধ্যে পি পাওয়ার কথা ছিল 12,000 টাকা, ফিউচারে তো পি কিছুই পাবে না, তো রিটায়ার করে বেরিয়ে যাচ্ছে। তাই রুল বলছে, পার্টনারশিপ ফার্মের যে মেন রুল,
পার্টনারশিপ ফার্মের যে মেন রুল সেখানে বলে দিয়েছি যে না পি তো পাওয়ার কথা ছিল 12, পি তো ফিউচারে কিছু পাবে না, আজ ওকে 12 দিয়ে দাও, আজ ওকে 12 দিয়ে দাও, তাই এখানে প্লাস করেছি। ও যেহেতু পরে কিছু পাবে না তাই আজকে 12,000 টাকা নিয়ে নেবে, হয়ে গেল। এ এম এ পাওয়ার কথা ছিল 12, এম এর পাওয়ার কথা ছিল পাস্টে পাওয়ার কথা ছিল 12, কিন্তু ফিউচারে এম কত নেবে 18, তাহলে ফিউচারে এম কি করবে, এম 6,000 টাকা বেশি নেবে, অর্থাৎ ফিউচারে এম গেইন করবে, তাই আজকে ওর থেকে 6,000 টাকা নিয়ে নেবে, তাই -6 করেছে। এ এন এর পাস্টে পাওয়ার কথা ছিল 6, কিন্তু ফিউচারে এম পাবে কত 12, তাহলে ফিউচারে এম গেইন করবে কত টাকা 6,000 টাকা গেইন করবে, তাই আজকে ওর থেকে 6,000 টাকা নিয়ে নেবে, ঠিক আছে। তা পি এম এ তো সব পার্টনার মানে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল বাড়ছে মানে ক্রেডিট, ক্যাপিটাল কমছে মানে ডেবিট, ক্যাপিটাল কমছে মানে ডেবিট, হয়ে গেল। দেখো পির ঘরে লিখবে 12,000 টাকা, এম এর ঘরে লিখবে 6,000 টাকা, এন এর ঘরে লিখবে 6,000 টাকা। যেই দিকে প্লাস সাইন আছে, প্লাস সাইন বলতে ক্রেডিট দিকটা প্লাস আছে, ক্রেডিট দিকে প্লাস আছে, ক্রেডিট দিকে পির ঘরে লিখবে 12,000 টাকা, ক্রেডিট দিকে পির ঘরে লিখেছি 12,000 টাকা, মাইনাস ডেবিট দিকে আছে, ডেবিট দিকে এম এর ঘরে 6,000 টাকা, ডেবিট দিকে এন এর ঘরে 6,000 টাকা, ঠিক আছে। যেহেতু এম আর এন এর ঘরে টাকা লিখি তাই এখানে লিখবো পি, আর যেহেতু এখানে শুধুমাত্র পি এর ঘরে টাকা লিখি তাই লিখবো এম আর এন। বুঝতে পারছি কন্টেন্ট লাস্ট শেষ হয়ে গেছে, এবার ডিভাইডেশনটা মেলাবো। 1 লাখের সাথে 10 যোগ করে 1,10,000, সেই 1,10,000 এদিকে লিখলাম। 1,10,000 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে 80,000। এই 80,000 টাকাটা কারা পাবে, পুরনো পার্টনার না, রেশিও পুরনো রেশিও, ওল্ড রেশিও 2:1। এই 80,000 টাকাকে 2:1 ভাগ করলে কি হবে, 80,000 2 এর 5 হয় 32, 32 16, ঠিক আছে। রিভ্যালুয়েশন ডেবিটেড টু পার্টনার্স ক্যাপিটালে কে ইটে বাই রিভ্যালুয়েশন 32 32 শেষ, জাস্ট আনসারটা মিলাবো। 2,24,000 32,000 12,000 চারটে যোগ করে যে 2,68,000, সেই 2,68,000 এখানে লিখে দিলাম, অর্থাৎ যেই পার্টনার রিটায়ার করে সেই পার্টনার ফার্ম থেকে কত পাবে 2,68,000। এবার দেখো ফার্মের কাছে টাকা পয়সা আছে, ফার্মের ব্যাংকে 1 লাখ টাকা পড়ে আছে, ফার্মের ব্যাংকে 1 লাখ টাকা পড়ে আছে, ফার্মকে পুরো টাকা দিতে হবে না, স্যার দিতে পারবে না, দিতে পারবে না, তাহলে কি করতে হবে, লোন করতে হবে। তোমাকে কোশ্চেনে বলেছে, অন্যান্য অঙ্কে বলে দেয় না এই 2,68,000 এর মধ্যে কিছু টাকা ক্যাশ দিয়েছি আর বাকি টাকা লোন, আরে কিছু তো বলেনি, তাহলে আমি ধরে নেবো পুরো টাকাই লোন, পুরো টাকাই লোন, ঠিক আছে। তাহলে এখানে লোন হয়ে গেছে, কি লোন, পিস লোন, পিস লোন, টু পিস লোন এখন 2,68,000, তাই লাইবিলিটি লিখে দেবো পিস লোন 2,68,000। এবার এম এর ঘরটা ট্রাই করব, 3,24,000 32,000, তিনটে যোগ করে 3,56,000, সেটা আবার এখানে লিখে দেব, 3,56,000 থেকে 6 বাদ দিলে কত হবে 3,50,000। এন এর এই দিকে যোগ করব 2,12,000 16,000, কত হলো 2,28,000, সেটা আবার এখানে লিখব 2,28,000, 2,28,000 থেকে 6 বাদ দিলে কত হবে 2,22,000, ঠিক আছে। তো দেখো লেখাটা একটু নিচের দিকে লিখতে হবে, এখানে লিখেছি 3,50,000 আর এখানে লিখছি 2,22,000, এটা লিখব টু ব্যালেন্স শিট। বিজনেস থেকে পি বেরিয়ে গেছে, ওর কোনো ব্যালেন্স হয়নি, ঠিক আছে। তো কারা কারা আছে, এম আছে আর এন আছে, তাই এখানে ব্যালেন্স হয়েছে, তাই এখানে লিখলাম ক্যাপিটালে লিখলাম এম এর 3,50,000, এন এর 2,22,000, দুটো যোগ করে 5,72,000, এই তিনটে যোগ করে কত হলো 8,80,000, আবার এইটা 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 এই 1 2 3 4 5 5 যোগ করে হলো 8,80,000, তাহলে ব্যালেন্স শিট এই ছিল রিটায়ারমেন্টের।